আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ সংবাদ বুলেটিনে। আর এই মুহূর্তে দেশের রাজনৈতিক থেকে সামাজিক সব ক্ষেত্রের সবচেয়ে আলোচিত বিষয়গুলি নিয়ে আজ আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। আজ দেখব বাংলার রাজনীতিতে কি নতুন ঝড় আসছে। শাসক দলের এক বিধায়কই দিচ্ছেন নতুন দল গড়ার হুঁশিয়ারি। অন্যদিকে বিহারের রাজনীতিতেও তুমুল শোরগোল, যেখানে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে লক্ষ লক্ষ নাম, আর তা নিয়ে বিধানসভায় ধুন্ধুমার নীতিশ তেজস্বী তরজা। কেন্দ্রীয় রাজনীতিতে কিন্তু অন্য ছবি। মাত্র কয়েক ঘন্টা আগেই উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের পদত্যাগ ঘিরে উঠে আসছে নতুন তথ্য। তার ইস্তফার নেপথ্যে কী রয়েছে স্বয়ং প্রধানমন্ত্রীর অসন্তোষ, খতিয়ে দেখব সেই চাঞ্চল্যকর ফোন কলগুলি। এছাড়াও দেশের সুরক্ষার স্বার্থে এক বড় সাফল্য, গুজরাটে গ্রেপ্তার হয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দার 4 সদস্য। আরও চমকপ্রদ তথ্য হলো নজর এড়াতে তারা ব্যবহার করত বিশেষ অটো ডিলিট অ্যাপ। আর সবশেষে বাংলার গেরুয়া শিবিরে বড় খবর, 2026 সালের বিধানসভা নির্বাচনে কোন আসনে লড়বেন দিলীপ ঘোষ, নিজেই দিলেন এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত, যা নিয়ে এখন জোর জল্পনা। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই আজকের বিস্তারিত খবরে। মমতার বিধায়ক হুমায়ুন কবির কি নতুন দল বানাচ্ছেন? মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করেছেন, যদি তার দাবি পূরণ না হয় তাহলে তিনি তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আগামী বছরের 1 জানুয়ারি একটি নতুন রাজনৈতিক দল চালু করতে চলেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হুমায়ুন কবির 15ই আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তৃণমূল নেতৃত্বকে। তার অভিযোগ, মুর্শিদাবাদ জেলার কিছু নেতা তার বিরুদ্ধে সমস্যা তৈরি করছেন এবং রাজ্য নেতৃত্বকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে আগামী বছরের 1 জানুয়ারি বহরমপুরে লক্ষাধিক মানুষের জমায়েতের মধ্যে তার নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। কিন্তু প্রশ্ন হলো, এই নতুন দল কি প্রভাব ফেলতে পারবে বাংলার রাজনীতিতে? হুমায়ুন কবিরের পরিকল্পনা অনুযায়ী তার এই নতুন দল 2026 সালের বিধানসভা নির্বাচনে 50টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এর মধ্যে মুর্শিদাবাদের 22টি, মালদার 12টি, উত্তর দিনাজপুরের 9টি এবং নদিয়ার 4 থেকে 5টি আসন রয়েছে। বিশেষ করে সংখ্যালঘু ভোট ব্যাংককে টার্গেট করলেও হিন্দু সম্প্রদায়ের মানুষদেরও সমান গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তিনি। আশ্চর্যের বিষয় হলো, একসময় তৃণমূলের মন্ত্রী ছিলেন হুমায়ুন, পরে দল থেকে বহিষ্কৃত হন, আবার ফিরে আসেন। এখন তার এই ঘোষণার পর কি পদক্ষেপ নেয় দল, সেটাই দেখার। হুমায়ুন কবির বলছেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে দলে রাখতে চান তাহলে তিনি দলের বিরুদ্ধে যাবেন না। তবে জেলার কিছু নেতার অধীনে তিনি তৃণমূল করতে নারাজ। বাংলার রাজনৈতিক মহলে এই খবর রীতিমতো ঝড় তুলেছে। তাহলে কি 2026 সালের আগে আরও এক নতুন সমীকরণ দেখতে চলেছে রাজ্য? নজর রাখুন আমাদের খবরে। চলুন তাহলে পরবর্তী খবরটিতে। নির্বাচন কমিশনের কড়া প্রশ্ন, বুথ স্তরে 1.5 লক্ষ এজেন্ট, এখন ভণ্ডামি কেন? ইন্ডিয়া জোটকে খোঁচা। সম্প্রতি সংসদ চত্বরে যখন ইন্ডিয়া জোটের সদস্যরা নির্বাচন কমিশনকে নিশানা করে বিক্ষোভ দেখাচ্ছেন, তখন ওই সামনে এলো এক বিস্ফোরক তথ্য। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে একটি হলফনামা জমা দিয়েছে, যেখানে বুথ লেভেল এজেন্ট বা বিএলএ দের সংখ্যা নিয়ে চমকে দেওয়ার মতো পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। কমিশনের এই হলফনামা অনুযায়ী বিজেপির বুথ লেভেল এজেন্টদের সংখ্যা 52,698 জন। অন্যদিকে ইন্ডিয়া জোটের অন্তর্গত কংগ্রেস এবং আরজেডির মতো দলগুলোর বিএলএদের সংখ্যা বিস্তারিত উল্লেখ করা হয়েছে। কমিশনের এই পরিসংখ্যানের পরেই প্রশ্ন উঠেছে, যে দলগুলি বুথ স্তরে বিপুল সংখ্যক এজেন্ট মোতায়েন করতে সক্ষম, তারাই কেন এখন কমিশনের বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ তুলেছে? এই তথ্য সামনে আসার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার চর্চা। কমিশন কি ঘুরিয়ে ইন্ডিয়া জোটের আন্দোলনকে কটাক্ষ করলো, নাকি এই পরিসংখ্যানের মাধ্যমে কমিশন নিজেদের অবস্থান আরও স্পষ্ট করতে চাইল? সংসদ চত্বরে ইন্ডিয়া জোটের বিক্ষোভের আবহে কমিশনের এই হলফনামা নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। তাহলে কি কমিশনের এই পদক্ষেপের পর ইন্ডিয়া জোট তাদের রণনীতি পরিবর্তন করবে, নাকি এই ইস্যু নিয়ে আরও জলঘোলা হবে? বিহারের রাজনীতিতে শোরগোল, 56 লক্ষ ভোটারের নাম বাদ, বিধানসভায় ধুন্ধুমার নীতিশ তেজস্বী তরজা।
বিহারের ভোটার তালিকা নিয়ে তৈরি হয়েছে চরম বিতর্ক, যা বিধানসভাতেও পৌঁছালো উত্তপ্ত বাদানুবাদে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং বিরোধী দলনেতা তেজস্বী যাদব মুখোমুখি। নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারের সংশোধিত ভোটার তালিকা থেকে প্রায় 56 লক্ষ নাম বাদ পড়তে চলেছে। প্রথমে এই সংখ্যাটা 52 লক্ষ বলা হলেও বুধবার কমিশন নতুন তথ্য দিয়েছে, এই 56 লক্ষ নামের মধ্যে প্রায় 20 লক্ষ মৃত ভোটার, 28 লক্ষ ঠিকানা পরিবর্তনকারী এবং 7 লক্ষেরও বেশি ভোটার যাদের নাম একাধিক জায়গায় রয়েছে তাদের নাম বাদ যাচ্ছে। কমিশন এই বিশেষ নিবিড় সমীক্ষা চালাচ্ছে, যার উদ্দেশ্য হলো ভুয়ো এবং অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া। কিন্তু বিরোধীদের দাবি, এর মাধ্যমে অনেক বৈধ ভোটারকে ভোটদানে বঞ্চিত করার চেষ্টা হচ্ছে। তেজস্বী যাদব এই প্রক্রিয়াকে চমক বলে আখ্যা দিয়েছেন এবং বহু বৈধ ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন। এমনকি জেডিইউ এর এক সাংসদও কমিশনের বাস্তব জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন। এই ঘটনা শুধু বিহারেই নয়, জাতীয় স্তরে বিতর্কের ঝড় তুলেছে। সুপ্রিম কোর্টেও এই নিয়ে একাধিক মামলা চলছে। এদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিহারের এই পদক্ষেপের সমালোচনা করে আশঙ্কা প্রকাশ করেছেন যে পশ্চিমবঙ্গেও এই ধরনের ঘটনা ঘটতে পারে। তাহলে কি এই ভোটার তালিকা ছাঁটাই প্রক্রিয়া স্বচ্ছতা আনবে, নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? বিহারের রাজনীতিতে এই ইস্যুতে টানাপোড়েন আরও বাড়তে বলেই মনে করা হচ্ছে। মোদির অসন্তুষ্ট হওয়ার পরে কি ধনখড়ের পদত্যাগ? নেপথ্যে ইমপিচমেন্ট নোটিশ ও 2 মন্ত্রীর ফোন কল। দর্শক, আজকের দিনের সবচেয়ে চাঞ্চল্যকর খবরটি আসছে দিল্লি থেকে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের হঠাৎ পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। যদিও তিনি স্বাস্থ্যগত কারণ দেখিয়েছেন, কিন্তু বিরোধীদের দাবি আসল কারণটা আরও গভীরে। সাংবিধানিক সংঘাত এবং সরকারের চাপ। একটি সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে বিরোধীদের ইমপিচমেন্ট নোটিশ রাজ্যসভায় গ্রহণ করার পরেই ঘটে এক বিস্ফোরক ঘটনা। বিজেপির 2 শীর্ষ কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং কিরেন রিজিজু সরাসরি ফোনে যোগাযোগ করেন ধনখড়ের সঙ্গে। আর সেই কথোপকথনেই কি বেরিয়ে আসে আসল সত্য? জানা গেছে, কিরেন রিজিজু ধনখড়কে নাকি স্পষ্ট জানান যে রাজ্যসভায় বিরোধীদের এই নোটিশ গ্রহণ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসন্তুষ্ট। কারণ সরকারের পরিকল্পনা ছিল এই প্রস্তাব প্রথমে লোকসভায় তোলার। এর জবাবে ধনখড় অবশ্য দৃঢ়ভাবে জানিয়েছেন যে তিনি সম্পূর্ণভাবে বিধি এবং সাংবিধানিক রীতি মেনেই কাজ করেছেন। সূত্রের খবর, এই ঘটনার পর বিজনেস অ্যাডভাইজারি কমিটির দ্বিতীয় বৈঠকে বিজেপি নেতারা অংশ নেননি, যা সরকারের অস্বস্তিকেই ইঙ্গিত করছে। প্রাক্তন উপরাষ্ট্রপতি ধনখড়কে পদত্যাগ নিয়ে বিজেপি নেতারা মুখে কুলু পেটেছেন। তাহলে কি এই পদত্যাগ শুধুমাত্র স্বাস্থ্যগত কারণে নয়? গুজরাটে 4 আল কায়দা জঙ্গি গ্রেপ্তার, নজর এড়াতে ব্যবহার করত অটো ডিলিট অ্যাপ। দর্শক, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের আরও এক বড় সাফল্য। গুজরাট অ্যান্টি টেররিস্ট স্কোয়াড বা এটিএস আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 4 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম মোহাম্মদ ফুয়েক, মোহাম্মদ ফারদিন, শিফুল্লাহ কুরেশি এবং দিশান আলী। এটিএস সূত্রে জানা গেছে, এই জঙ্গিরা শুধু জাল নোট ছাপানোর চক্রের সঙ্গেই জড়িত ছিল না, তারা আল কায়দার মতো উগ্র মতবাদ বা মতাদর্শ প্রচারও সক্রিয় ছিল। তাদের একজন অন্য রাজ্য থেকে গ্রেপ্তার হয়েছে। সবথেকে চাঞ্চল্যকর তথ্য হলো, এই জঙ্গিরা নিজেদের যোগাযোগের প্রমাণ মুছে ফেলার জন্য একটি বিশেষ অটো ডিলিট অ্যাপ ব্যবহার করত। এই অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে তাদের চ্যাট ও কথোপকথন মুছে দিত, যাতে তারা গোয়েন্দাদের নজর এড়াতে পারে। তদন্তকারীরা বলছেন, এই 4 দীর্ঘদিন ধরে আল কায়দার কার্যকলাপে জড়িত ছিল এবং সোশ্যাল মিডিয়া ও সন্দেহজনক অ্যাপের মাধ্যমেই তারা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখত ও সংগঠনের মতাদর্শ ছড়াত। দিলীপ ঘোষের 2026 রণনীতি। খড়গপুরে ফিরছেন, নিজেই দিলেন চাঞ্চল্যকর ইঙ্গিত। দর্শক, আজকের সবচেয়ে বড় রাজনৈতিক খবর আসছে বঙ্গ রাজনীতি থেকে। বিজেপির ফায়ার ব্র্যান্ড নেতা এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে আবারও সক্রিয় হয়ে উঠেছেন এবং এবার নিজের প্রার্থিতা নিয়ে নিজেই দিলেন এক বড় ইঙ্গিত। সম্প্রতি দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঞ্জাবি স্ত্রীকে নিয়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন। একই সাথে তৃণমূলের প্রার্থী নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন। অভিযোগ করেছেন যে অন্য রাজ্য বা বাংলাদেশ থেকে প্রার্থী আনা হচ্ছে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি। কিন্তু আসল জল্পনা তৈরি হয়েছে তার 2026 সালের বিধানসভা নির্বাচন নিয়ে। কোন আসনে তিনি লড়তে চলেছেন? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ সাফ জানিয়ে দেন, দল যদি তাকে প্রার্থী করতে চায় তাহলে তিনি অবশ্যই লড়বেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের হাতেই। এখানেই শেষ নয়, তিনি ইঙ্গিতপূর্ণভাবে মনে করিয়ে দিয়েছেন যে অতীতে তিনি খড়গপুর এবং মেদিনীপুর থেকে দুবার জিতেছেন। সম্প্রতি খড়গপুরে একটি বিশাল বিজেপি সভায় তার উপস্থিতি এই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন 2024 লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল না পাওয়ায় বিজেপি এখন টেস্টেড লিডারদের উপরই বেশি ভরসা রাখতে চাইছে, আর এই তালিকায় দিলীপ ঘোষের নাম সবার উপরে।